বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট নির্বাচনকে নিয়ে আজকের এই আলোচনায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মঞ্জুর ইসলাম, আপনার কাছে শুনতে চাই সর্বশেষ পরিস্থিতি কি, কেমন মনে হচ্ছে? মানে রাত পোহালি ভোট। ধন্যবাদ আপনাকে। আমাদের রাত পোহালি ভোট মানে আমরা আজকেই ভোট। এবারের নির্বাচনে আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যেই তথ্য উপাত্ত পেলাম তাতে এবারের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের নির্বাচন হচ্ছে। শেরপুরের একটা আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে বন্ধ আছে। তো এখন পর্যন্ত আমাদের যে তথ্য তাতে আমাদের মোট ভোটার হলো ১২,৭১,১১,৭৯৩ জন। এর মধ্যে পুরুষ, মহিলা এবং হিজড়া সব মিলিয়ে প্রস্তুতি ভালো। নির্বাচন কমিশনের প্রস্তুতি ভালো, সারা দেশে প্রার্থীদের প্রস্তুতিও ভালো। আমরা নির্বাচনের আগে তো নানা রকম খেলোয়াড়দের খেলার কারণে সহিংস ঘটনা হয়তো বাড়বে হলেও চিন্তা করা হচ্ছিল। তো আনফর্চুনেটলি হাদির হত্যাকাণ্ড ছাড়া বড় ধরনের তেমন কোনো উল্লেখযোগ্য সারা দেশের ঘটনা বলা যেতে পারে পিসফুল ছিল, এখন অবধি পিসফুল আছে। তো সর্বশেষ যে অবস্থা তাতে সারা দেশে এখন টাকার খেলা চলছে। শেষ মুহূর্তে আমরা দেখলাম গতকাল জামায়াতের একজন নেতাকে তো প্রায় ৬০ লক্ষ টাকা সহ ধরা হয়েছে, ৭৪ লক্ষ টাকা, এবং আরো বেশ কয়েকজনের কাছ থেকে কোথাও ২ লক্ষ, কখনো আরো বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার করা হয়েছে। এবং জামাতের যেই নেতাকে গ্রেপ্তার করা হলো সেইটাতে একটা খুব রহস্য যে ঢাকা থেকে টাকাগুলো নিয়ে গেল কিভাবে। উনি তো ঢাকা থেকে গেলেন, ঢাকা এয়ারপোর্ট এই টাকাটা ডিক্লারেশনটা উইদাউট ডিক্লারেশন এই টাকাটা নিয়ে গেলেন। আর ওইখানে যাওয়ার পরে তিনি তার ব্যাগে কত টাকা আছে সেটা বলতে পারলেন না, বললেন যে ৫০-এর বেশি হইতে পারে, ৫০ থেকে ৬০ লক্ষ টাকা হতে পারে। তার মানে টাকা যিনি ক্যারি করছেন তিনি জানেন না এখানে কত টাকা। তো সেই কারণেই কিন্তু প্রশ্নটা আসছে যে এই টাকা দিয়ে ব্যবহারটা কী হবে। যেটা ইলেকশন কমিশনের সচিব বলছেন যে ৫০ লক্ষ কেন ৫ কোটি টাকাও ট্রানজ্যাকশন করা যেতে পারে, কিন্তু টাকার ব্যবহার এবং উৎস যদি নিশ্চিত করা যায় তো যার যার টাকা সে ব্যবহার করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যারা নির্বাচনে পেশি শক্তি টাকার খেলা বিরুদ্ধে সোচ্চার ছিল, এখন তাদের নেতারাই যদি টাকা সহ ধরা পড়ে তখন আমরা এই ব্যাপারে খুব দ্বিধান্বিত হয়ে যাই যে তাহলে আদর্শের কথা, নীতির কথা আর কার্যকলাপের মধ্যে আমরা মিল পাচ্ছি কিনা, এরকম একটা প্রশ্ন আসে। সারা দেশে বিএনপির কিছু কিছু নেতাকেও এরকম ধরা হচ্ছে। তবে এখন পর্যন্ত সুখবর হলো এবং স্বস্তির বিষয় হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন তারা খুব অ্যাক্টিভ। যদি ইলেকশনের দিন সারা দিন থাকে, আশঙ্কা করা হচ্ছে যেটা আমরা আগেই সরকারের পক্ষ থেকে যেটা জেনেছি যে নির্বাচনের ফলাফল বিলম্বিত হতে পারে। যদি সেইটা হয় প্রত্যেক কেন্দ্রে যদি সেটা কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি যেটা দেখলাম বলা হচ্ছে যে ১৩ তারিখ দুপুরের মধ্যে ফলাফল হবে। কিন্তু আমার কন্ট্রাডিকশনটা ওই জায়গায় যে ইলেকশন কমিশন একটা বললেন আর তার ঠিক ৭ দিন আর ১০ দিন আগে সরকারের পক্ষ থেকে বলা হলো যে নির্বাচনের রেজাল্ট বিলম্বিত হতে পারে। কিন্তু বিলম্ব যদি হয় প্রত্যেক কেন্দ্রে রেজাল্ট যদি এবার প্রার্থীরা কিন্তু কেউ কেন্দ্র ছাড়বে না, কেন্দ্র থেকে রেজাল্ট না নিয়ে কিন্তু কেউ যাবে না। কিন্তু কেন্দ্রের রেজাল্ট নিয়ে যদি ২টা ভোট, একটা হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোট আর একটা হলো গণভোট, ২টা গণনায় যদি দেরি হয়, যদি অনেক বিলম্বিত হয়, তবে কেন্দ্র ভিত্তিক যদি মব বা এরকম নানা রকম চাপের পরিস্থিতি তৈরি হয়, তবে আমাদের আইনশৃঙ্খলা যে বাহিনীর যে ডেপ্লয়েড এখন পর্যন্ত আছে তারা পরিস্থিতি সামাল দিতে পারবে না। কারণ সারা দেশের প্রতি কেন্দ্রের মধ্যেই যদি গ্যাঞ্জাম শুরু হয়, ভোট কেন্দ্রিক বিলম্বিত রেজাল্ট কেন্দ্রিক যদি হয়, তবে তো এটা ইম্পসিবল। কারণ
মহল্লায় মহল্লায় তখন মব চলে যাবে, সংঘর্ষ চলে যাবে, সহিংসতা চলে যাবে। কারণ কোনো প্রার্থী তো চাবে না যে তার কর্মীরা বসে থাকুক বা এরকম হোক। আমরা এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে নির্বাচন কমিশন যেন তাদের অবস্থানটা শক্ত রাখে। কারণ এখন তো সরকার বলতে কিছু নাই, সরকারের সবই তো এখন নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যদি তাদের ঠিক পূর্বসূরিদের অবস্থাটা কি হয়েছে, পরিণতিটা কি হয়েছে, সেটা যদি মাথায় রাখেন, চিন্তা করেন, তখন হয়তো নির্বাচনে কোনো রকম ভোট বিলম্বিত হওয়ার মেকানিজমের পিছনে যদি নেপথ্য কোনো কারণ থাকে অথবা নেপথ্য কোনো ইস্যু থাকে, সেটা করতে হয়তো তারা একটু দ্বিধা করবেন। কারণ তারা খুব নিকট অতীতে তো তারা তাদের পূর্বসূরিদের পরিণতিটা দেখেছেন। আমরা আশা করব যে এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে তাতে নির্বাচনটা পিসফুল হোক, যেই দলই ক্ষমতায় মানে বেশি সংখ্যাগরিষ্ঠতা পাক সেই দলকে অন্যান্য রাজনৈতিক দল স্বাগত জানাক। ভোটের যেই রাজনীতির যেই কালচার, সেই কালচারটা পরিবর্তন হোক। আমরা যদি অতীতের কিছু নির্বাচনের বিষয়টা যদি দেখি, তবে আমরা এখন পর্যন্ত বিএনপি এবং জামাতের সমীকরণে যদি যাই, সেটা আর দেখতে হবে 91-এর নির্বাচন থেকে। এর আগের নির্বাচনের তো ইস্যুটা আমরা জানি। 91-এর নির্বাচনে বিএনপি পেয়েছিল 140টা আসন এবং জামাত পেয়েছিল 18টা আসন। এ পর্যন্ত নবম সংসদ পর্যন্ত জামাতের ভোটের যে রেশিও, তাতে 91তে সবচেয়ে বেশি পেয়েছিল। 91তে 18 না 2001-এ? না, 91তে 18, 2001-এ পেয়েছিল 17টা। আচ্ছা, 2001-এ পেয়েছিল 17, 91তেই শুধু তারা 18টা পেয়েছিল। 18টা পেয়ে 2017-এ পেয়েছিল তিনটা পেল কবে? 2008-এর নির্বাচনে, তিনটা না, 2008-এর নির্বাচনে পেয়েছিল 2টা এবং আপনার 96-এর নির্বাচনে, যেটা নাকি 12ই জুন হয়েছে, সেটাতে পেয়েছিল 3টা। তার মানে 1991 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের হাইয়েস্ট সিট ছিল 18টা এবং তাদের ভোটের রেশিও ছিল 12.13%। আমার মনে হয় যে এইবারের যে নির্বাচনটা হতে যাচ্ছে তাতে সবারই ভোট বাড়বে, যেহেতু এই জায়গাটায় আওয়ামী লীগটা নাই, একটা ভ্যাকুয়ামের মধ্যে আছে। অন্য সব সময়ের তুলনায় জামাতের এইবার তোড়জোড়টাও বেশি, তাদের ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যাও কিছু বাড়তে পারে। তো এখন পর্যন্ত আমাদের মাঠ পর্যায়ে যে খবর, তাতে বিএনপির আসন সংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা মাঠের আমরা আমাদের করেসপন্ডেন্টদের সাথে যেভাবে কথা বললাম, তাতে আমরা দেখলাম যে এখন পর্যন্ত সম্ভাবনা আছে যে বিএনপি অতীতের যে সমস্ত রেজাল্ট আছে, যেমন 1991 সনে বিএনপি পেয়েছিল 140 এবং 7ম সংসদ যেটা 12ই জুন হয়েছে 96-তে, সেখানে 116 এবং 8ম সংসদ যেটা 2001-এর 1 অক্টোবর হয়েছে, সেখানে 193 এবং 9ম সংসদ যেটাতে 29শে ডিসেম্বর 2008-এ হয়েছে, সেটাতে পেয়েছিল বিএনপি 30। তো সব মিলিয়ে অতীতের সকল রেকর্ড এবার বিএনপি ভাঙতে পারে এবং একইভাবে জামাতেরও আসন আগের চেয়ে বাড়বে বলে মনে হচ্ছে। যে ওয়াহিদুজ্জামান, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি জানি যে বাংলাদেশের রাজনীতির সঙ্গে আপনি বেশ নিবিড়ভাবেই যুক্ত এবং সক্রিয়, অনেক দূরে থাকলেও পরিস্থিতি কেমন মনে হচ্ছে? সর্বশেষ যে জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এখন যখন কথা বলছে এই গভীর রাতে, কি মনে হচ্ছে পরিস্থিতি? আজকের দিনটি কেমন যাবে এবং কিভাবে আমরা এখানে এসে দাঁড়ালাম? ধন্যবাদ জিল্লুর ভাই। আমি আপনাদের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমি মনে মনে হাসছিলাম এই কারণে যে যাদের স্লোগান সৎ লোকের শাসন চাই, সেটা এখন হয়ে গেছে সৎ লোকের শোষণ চাই। কারণ আমরা দেখতে পাচ্ছি সবসময় দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে তাদের দুর্নীতি করতে ধরা পড়তে দেখছি। আমি এই কিছুক্ষণ আগে আমি দেখছি একটা নিউজ, সেটা হচ্ছে যে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 জন সন্ত্রাসী ধরা পড়েছে। এরা জামাত ইসলামীর এবং তারা হচ্ছে মেহেদি হাসান খাদেম এবং রাইহান হোসেন। তাদেরকে ওখানে নিয়ে গিয়েছিল ফারজানা হক নামে একজন, তাকে দিয়েছেন আর কি, সাজা দিয়েছেন। আর তাদেরকে ওখানে নিয়ে গেছিল একজন সহকারী পোলিং অফিসার, ঠিক আছে, তার নাম মোসাম্মদ সুমনা ইসলাম। তিনি আবার জামাত ইসলামের
নেত্রীর আত্মীয়। এবং এই যে ঘটনাটা দেখেন, যে ভোটের আগের রাত্রে কেন্দ্রের ভিতর ঢুকে প্রভাব বিস্তারের চেষ্টা, এটা কোনো সৎ লোকের আচরণ হতে পারে না। তারপর যেটা বললাম যে ঠাকুরগাঁয়ে একজন ধরা পড়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যে সে তার নিজের ব্যবসার টাকা নিয়ে ওখানে গিয়েছিল, কিন্তু এনবিআর থেকে তার ট্যাক্স রিটার্নের তথ্য বের করা হলো, সেখানে দেখা গেল তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 24 লক্ষ টাকা। এখন যার সর্বমোট সম্পত্তির পরিমাণ 24 লক্ষ টাকা, সে ব্যাগে করে 74 লক্ষ টাকা করে নিয়ে যাচ্ছে, 74 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, আবার সে বলতে পারছে না এয়ারপোর্টে যে এই টাকার উৎস কি। তারপরে এয়ারপোর্ট অথরিটি, কাস্টমস অথরিটি তাকে আবার ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এই কাস্টমস কর্মকর্তাকে এখন জিজ্ঞাসা করা প্রয়োজন যে সে এই টাকার উৎস জানতে চেয়েছিল কিনা, উৎস ছাড়া এই টাকা কিভাবে সে ক্যারি করার অনুমতি দিল। শরীয়তপুরের আরেকটা ঘটনা আমরা দেখেছি, জামাতের আরেকজন কর্মী ধরা পড়েছে 70 লক্ষ টাকা সহ। তো দেখেন, কুমিল্লায়ও ধরা পড়েছে, কুমিল্লাও দেখলাম আমরা খুব অনেক জায়গায়, অল্প সারা টাকায় দেশে, সারা অসংখ্য জায়গায় ধরা পড়েছে। আমি বড় অ্যামাউন্ট গুলোর কথা বললাম। এখন আবার টাকার বাইরেও কিছু ঘটনা, মানে একটি ঘটনা দেখলাম টাকার বাইরে, আমরা দেখলাম যে রাউজানে বিএনপির এক সমর্থকের প্রবাসী বিদেশে থাকেন, তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে দেখলাম। গুলি ছোড়া হয়েছে, হ্যাঁ। তারপরে সংখ্যালঘুদের মানে বাড়িতে হামলা করা হয়েছে নীলফামারীতে। যাই হোক, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, নির্বাচন কমিশন তো খুব স্পষ্ট করে বিধিমালা তৈরি করেছে যে নির্বাচনী ব্যয়ের কোনো খাতে 50,000 টাকার ঊর্ধ্বে যদি লেনদেনের প্রয়োজন হয় তাহলে সেটা ব্যাংকিং খাতে করতে হবে, যেটা আমরা মেনে এসেছি। তা এখন উনারা এটা, যদি উনাদের কোনো নেতাকর্মী এটা ভুল করে থাকে, ওনারা ভুল স্বীকার করলে ভালো হয়। এটা ওনারা বিভিন্ন ধরনের যে হাস্যকর ব্যাখ্যা দিচ্ছেন, এটাও খুব মানে আমার কাছে অবাক লাগছে। বিশেষ করে আপনি যদি বৈধ টাকা সহ ধরা পড়েন, তাহলে আপনি আপনার মুখ ঢাকবেন কেন এমন করে, অ্যাজ ইফ আপনি ইয়াবা সহ ধরা পড়েছেন বা পতিতা সহ খদ্দের ধরা পড়েছে, এরকম একটা স্টাইলে আপনারা নিয়ে নিউজ হবে। এটা হাস্যকর বিষয় না? এটা তো রাজনীতি যারা করে তাদের জন্য একটা লজ্জার বিষয়। আপনারা কি ধরনের রাজনীতি করতে এসেছেন যে এইরকম আচরণ করছেন আপনারা? এটা খুবই দুঃখজনক বিষয়। এর বাইরে যেটা হচ্ছে, তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট কয়েকজন আছেন বিদেশে, তাদের মাধ্যমে ওনারা বিভিন্ন রকমের গুজব ছড়ানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন। আমরা দেখেছি ইতিপূর্বে তারা উস্কানি দিয়ে দুটো সংবাদপত্র অফিস পুড়িয়ে দিয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করেছেন উস্কানি দিয়ে। তারা বিভিন্ন পুলিশ অফিসারকে ফোন করেন, প্রশাসনের লোকজনকে ফোন করেন বিদেশ থেকে। তো আমরা খুব সহজভাবে বলে দিতে চাই, এই ধরনের কোনো উস্কানি যদি আবার দেওয়া হয়, এটা খুব স্বাভাবিকভাবে নেওয়া হবে না। এটাকে যথেষ্ট দৃঢ়তার সাথে মোকাবেলা করা হবে এবং যে সমস্ত কর্মকর্তা তাদের ফোন রিসিভ করে সেই অনুযায়ী কাজ করবেন, তাদের জন্য কিন্তু খুব দুঃসংবাদ আছে, কারণ এটা আপনারা করতে পারেন না। এর বাইরে আমি আরো বলতে চাই যে মাঠে আমরা দেখতে পাচ্ছি, উত্তরা একটা স্পেশাল কথা বলি, উত্তরা একজন বাড়ির মালিক, সে পোস্ট করেছেন যে তার বাসার ঠিকানা ব্যবহার করে অনেকগুলো ভোটার তৈরি করা হয়েছে, যাদের ভোটার লিস্টের ভোটার কার্ডগুলো এনসিপির পক্ষ থেকে তাদের বাসায় দিয়ে যাওয়া হয়েছে। উনি লিখেছেন যে এই ব্যক্তিরা কখনোই তার বাসায় অতীতেও ভাড়া ছিল না এবং কখনোই এরা এই এলাকায় ছিলই না, এলাকাতেই ছিল না। এখন এই যে ভোটার তৈরি করা হয়েছে, এটা কিভাবে করা হলো এটা আমাদের জানা প্রয়োজন, এবং এই ধরনের আরো কত ভোটার তৈরি করা হয়েছে। সুতরাং কিন্তু অ্যাপোলো এই অভিযোগ তো বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে করেছে যে অস্বাভাবিক রকম ভাবে বেশ কিছু ভোট, কিন্তু এরপরে আর বিএনপিকে সেটা নিয়ে খুব একটা ফলো আপ করতে দেখিনি। আমরা জানি না নির্বাচন কমিশনের দিক থেকে কোনো বক্তব্য এসেছে কিনা, আমার জানা নেই। আপনি জানেন কিনা? না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি এবং নির্বাচন কমিশনে এই এনআইডি যে ডিজি, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে, তিনি নিজে নেতৃত্ব দিয়ে এই কাজগুলো করেছেন। সুতরাং আমাদের দাবি থাকবে, আমার দাবি থাকবে দলের পক্ষ থেকে, যে এই ধরনের ভুয়া ভোটার, একই ঠিকানায় অনেক বেশি ভোটার যেগুলো রয়েছে, ভোটার তালিকাতে এইগুলো রয়েছে, তাদেরকে যেন যাচাই বাছাই করে এবং খুব ভালোভাবে স্ক্রুটিনি করতে দেওয়া হয় যারা বিএনপির পোলিং এজেন্ট থাকবেন তাদেরকে। এটা নিয়ে যেন আবার মাঠ গরম করার চেষ্টা না করা হয়, কারণ ভুয়া ভোটারেরা তৈরি করেছে এটা বোঝা যাচ্ছে
একই ঠিকানায় কেন এত ভোটার থাকবে, এবং বাড়ির মালিক, সেই ঠিকানার মালিক, তিনি চেনেন নাই এরা কারা। হুম হুম। আহ, তো এখন এই হচ্ছে এখনকার মতো পরিস্থিতি। আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে সরকারকে গত এই দেড় বছর যাবত। আমরা এখনো পর্যন্ত অনেক ধরনের উস্কানি, অনেক ধরনের আমাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে, আমরা সেগুলোকে নীরবে সহ্য করেছি শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা চাই যে এই ধরনের অনিয়ম যেগুলো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি, এগুলো যেন নির্বাচন কমিশন কঠোরভাবে দমন করার চেষ্টা করে। ধন্যবাদ। মঞ্জু, দুটো প্রসঙ্গ। আপনি বলছিলেন যে আপনি আপনার লোকাল করেসপন্ডেন্টদের সঙ্গে কথা বলছেন, এবং কথা বলে যেটা বোঝাই যাচ্ছে যে বিএনপি, আপনি বলছেন যে রেকর্ড পরিমাণ আসনে এবার বিজয়ী হবে। আমরা এবারের মতো তো সার্ভে, জরিপ নির্বাচন কেন্দ্রে দেখিনি। অনেক জরিপ বলছে যে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, আবার উল্টো দিক থেকে জরিপ দেখলে বোঝা যায় যে সেই জরিপগুলো কাদের সেখানে কোথাও নেক টু নেক, কোথাও অপর পক্ষকে বিজয়ী দেখানো হচ্ছে। যে তো আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটাতেও এক ধরনের ম্যানিপুলেশনের চেষ্টা, একটা হাইপ তোলা হয়েছে জামাতের দিক থেকে, যে তারা, এবং যে বার্তা, এই যে এখন জামাতের মাউথপিস হিসেবে যারা কাজ করেন তাদের কথাবার্তা আমি আজকে একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করছিলাম, যে পরিস্থিতিকে তারা নির্বাচন যদি মনে করেন যে ভোটাররা ঠিক তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সাড়া দিচ্ছেন না, তাহলে পরিস্থিতিকে তারা ঘোলাটে করে তুলতে পারেন নির্বাচনের সময়ও, এমনকি নির্বাচনোত্তর পরিস্থিতি। এরকম আশঙ্কা আছে আপনার কাছে? এরকম আশঙ্কা আছে, বা এটা সামাল দেবার জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী কতখানি আসলে প্রস্তুত? এরকম আশঙ্কা আছে। আপনি দেখেন যে কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বট বাহিনীর যে অত্যাচার, সেটা কিন্তু আমরা অনেক দিন যাবৎ বলছিলাম ও লক্ষ্য করছিলাম যে বট বাহিনীকে মোকাবেলা করার মতো বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটা দক্ষ হয়ে ওঠেনি। তো সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে দেখলাম যে বট বাহিনীর বিভিন্ন প্রচারণায় আবার জবাব কিন্তু আসছে, পাল্টা জবাব কিন্তু আসছে। তার মানে কেউ না কেউ এই জবাবটা দিচ্ছে, তাতে মানুষ সত্যটা বুঝতে পারছে যে কোনটা কি। আর বাইরে থেকে যারা আছে তারা বরাবরই কিন্তু গত 18 মাস কিন্তু এক পক্ষেই ছিল, এবং সেই এক পক্ষটা আমরা সবাই জানি। কিন্তু বাইরের সাথে আর ভিতরের সাথে, দেশের বাইরে এবং বাংলাদেশের মধ্যে বাস্তবতা কিন্তু একটু ভিন্ন, একদম পরিষ্কার ভিন্ন। আপনি যেটা বলছেন যে নির্বাচনের সময়ের যে পরিস্থিতিটা যেটা হবে, আমরা আমাদের ব্যক্তিগত, আমাদের অফিসের যে সারা দেশের প্রতিনিধি, তাদের সাথে আমরা কথা বলেছি। অনেক জায়গায় নেক টু নেক ফাইট হবে। বিএনপির যেমন ময়মনসিংহে বিএনপির স্বতন্ত্র যারা আছে, যারা বিএনপি বিদ্রোহী প্রার্থী, তারা ভালো করবে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছে। এবং কিছু বেল্টে, যে জামাত অধ্যুষিত এলাকায় জামাত ভালো করবে, কিন্তু মেজরিটি জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় হলো বিএনপির প্রার্থীরা প্রচারণায় এবং বিভিন্নভাবে এগিয়ে আছে। তো এই জায়গাটায় যদি 12টা পর্যন্ত ভোট কাস্টিংয়ে যদি দেখা যায়, 12টা বা 1টা পর্যন্ত ভোট কাস্টিং এবং পরিস্থিতি যদি দেখা যায় যে বিএনপির পরিস্থিতিটা ভালো, তখন তারা বিভিন্ন জায়গায় নানা রকম অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি করার আশঙ্কা আছে বলে আমাদের প্রতিনিধিরা আশঙ্কা করছে। এবং একইভাবে কিন্তু ইলেকশনের ভোট শেষ হওয়ার পরে, কাস্টিং শেষ হওয়ার পরে বিভিন্ন জায়গায় যখন 1টা 2টা করে রেজাল্ট আসতে শুরু করবে কেন্দ্রভিত্তিক, তখনও কিন্তু তাদের মধ্যে এরকম একটা নানা রকম মব তৈরি করে দেওয়া, রিউমার তৈরি করে দেওয়া, অশান্তি তৈরি করে দেওয়া, নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম খবর প্রচার করার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং ইলেকশনের ভোট কাস্টিং সময়ের একটা ধারণা যে ভোটার যদি টার্ন আউট বেশি হয় তাহলে সেটা বিএনপির জন্য বিএনপির পক্ষে যাবে। ভোটারদের যদি ঠেকিয়ে দেওয়া যায় বা তারা যদি না যায়, তাহলে যদি কোনো গন্ডগোল করে ভোটারদের আতঙ্ক তৈরি করা যায়, তখন বিএনপির জন্য লস হবে। আর আরেকটা কথা যেটা হাইপ তৈরি করে দেওয়া হয়েছে, যে জেনজির ভোট এবং 24-এর অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, যেই নতুন জেনারেশন, তাদের ভোটটা সব একদিকে যাবে, এরকম যে একটা প্রচারণা তৈরি করে দিয়েছে। সেই জায়গাটায় প্রশ্ন হলো যে এই যে যারা জেনজি, যারা নিউ জেনারেশন, তারা কি, এই নিউ জেনারেশন কি বিএনপির ঘরের কোনো সন্তান না? বা বিএনপির সাথে অন্য দলের যারা আছে তাদের ঘরের কোনো সন্তান না? শুধু কি
এনসিপি বা জামাতের ঘরেই মানে জেনজির জেনারেশনটা তৈরি হয়েছে, সেই জায়গাটায় তো ভোটের একটা বিরাট ভাগ হয়ে যাবে। কারণ আলটিমেটলি ভোট যখন দিবে তখন তার ফ্যামিলিতে সবাই যখন বিএনপি সমর্থক আরেকটা বলা হচ্ছে যে উইমেন ভোটাররা, উইমেন ভোটারদের সাথে রীতিমতো একটা প্রতারণা করা হয়েছে। এই যে এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বেহেস কনফার্ম, এই যে একটা প্রতারণা করা হয়েছে 10-15 দিন আগ পর্যন্ত এই প্রতারণাটা কিন্তু ভালো ঢেউ ছিল, কিন্তু গত 2-3 দিনে এই ঢেউটা আবার কমে গেছে। কারণ মানুষের মধ্যে মানুষ যখন বুঝতে পেরেছে যে এটা একটা ব্লাফ দেওয়া, কারণ যেই লোকটা বা যারা বলছে যে এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বেহেস কনফার্ম, যারা বলছে বা যারা প্রচারণা করছে তারা তাদের বেহেসটা কনফার্ম করছে কিনা। ভোটাররা ভোট দিলে যদি কনফার্ম হয়ে যায়, তো যারা ভোটটা চাচ্ছে বা যেই মার্কা হোল্ড করছে তার বেহেসটা সে কনফার্ম করছে কিনা, এরকম কথাবার্তা যখন পাল্টা আসছে তখন কিন্তু ওই প্রচারণাটা কিছুটা থেমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে নারী ভোটার আর ইয়াং জেনারেশনের ভোটার এইটা যত বেশি কেন্দ্রে আসবে, আর বিএনপির নেতাকর্মীরা বা স্থানীয় জামাত বা অন্যদের নেতাকর্মীরা যত বেশি ভোটার কেন্দ্রে নিতে পারবে, ভোটের যত বেশি হবে, টার্নওভার যত বেশি হবে, মানে যে যা ভাবতেছে উল্টা হয়ে যাবে। কিন্তু যেই জায়গায় জামাত যদি মনে করতেছে যে বিশাল বিজয় নিয়ে তাদের বিজয় হবে, সেটা নির্বাচনে অংশগ্রহণ করলে সবাই বিজয় আশা করে থাকবেই। এইটা ঠিক, আমি যেটা শুরুতেই বলছিলাম, জামাত বিগত সকল সময়ের চেয়ে ভোটের পার্সেন্টেজও বেশি হবে, আসনও বেশি। আওয়ামী লীগ ভোটাররা কি করবে? আওয়ামী লীগ বা তাদের অ্যালাইজরা, আওয়ামী লীগের ভোটাররা দেখেন একটা বিষয়, তারা কি ভোট কেন্দ্রে যাবে, গেলে কি করবে সেটা একটা বিষয় হলো যে ধরেন, এবং একই সঙ্গে মাইনরিটিস ভোটারের ইস্যুটাও। মাইনরিটিস ভোটার বিএনপির পক্ষ থেকে মাইনরিটিস যারা নেতাকর্মী আছে তারা তো গয়েশ্বরচন্দ্র বাবুর থেকে শুরু করে অনেক মাইনরিটি নেতা তো বিএনপির স্ট্যান্ডিং কমিটির এবং সিনিয়র লেভেলের নেতা। কিন্তু একজন প্রার্থী যদি আমি মাইনরিটি থেকে দিই, সেটা আমার মাইনরিটিকে আমি ডিসিপ্লিনের মধ্যে আনছি বা তাদেরকে কগনিসেন্সে আনছি, এটা তো মিন করে না। আর আমি যেই মাইনরিটিকে আনলাম তাকে প্রতিনিধিত্ব সারা দেশের মাইনরিটিতে করছে না। গয়েশ্বরচন্দ্র বাবুরও তো ফলোয়ার আছে, অন্যদেরও তো ফলোয়ার আছে, সুতরাং মাইনরিটি ভোট ভাগ হয়ে যাবে, কেন্দ্রভিত্তিক ভাগ হয়ে যাবে। আর মাইনরিটি ভোটের নিরাপত্তা কিন্তু একটা বিষয় আছে, তারা দেখবে যে কোন প্রার্থী আমাদের নিরাপদ করতে পারবে, কারা ক্ষমতায় আসলে আমরা নিরাপদ থাকতে পারবো, কারা ক্ষমতায় আসলে আমরা পূজা করতে পারবো, কারা ক্ষমতায় আসলে আমরা পূজায় শঙ্খ বাজাতে পারবো, আমরা ঢোল বাজাতে পারবো। এটারই মাইনরিটি কমিউনিটি কিন্তু চিন্তা করবে। আর একইভাবে বিএনপির যেই জায়গাটা, যে এখন বিএনপি মাইনরিটি ভোটের একটা চিন্তা করছে, আর আওয়ামী লীগের যে ভোটটা সেটা হলো আওয়ামী লীগের যারা পরিচিত নেতা, যাদেরকে এলাকায় চিনে, তারা কিন্তু কেউ দেশে নাই বা থাকলেও তারা বের হবে না। কিন্তু অন্য যারা আছে আওয়ামী লীগের সাধারণ সমর্থক কর্মী, তারা কিন্তু ভোট দিতে যাবে। এই জন্য ভোট দিতে যাবে কারণ তারা তো এলাকায় থাকতে হবে। আর ভোট হবে আঞ্চলিক ভিত্তিক, প্রতিবেশীর মধ্যে এই পাড়া ওই পাড়া। শহর কেন্দ্রিক আমাদের কয়টা আসন, গ্রাম কেন্দ্রিক আসনই তো বেশি। তো একটা মহল্লায় কেউ যদি আওয়ামী লীগের কর্মী সমর্থক থাকে, সে তখন ওই মহল্লায় থাকার জন্য তার আশেপাশের চাচা ভাতিজা আত্মীয় স্বজন কিন্তু এমনি পাড়া প্রতিবেশীর মধ্যে এক পাড়ায় আরেক পাড়ায় হয়ে যায়। সেইখানে পারিবারিক সম্পর্কের কারণে, এলাকার সম্পর্কের কারণে, প্রভাবের কারণে, কোন প্রার্থীর প্রভাব কেমন, সেই প্রভাবের কারণেও কিন্তু আওয়ামী লীগের ভোটটা ওইদিকে চলে যাবে। সুতরাং আওয়ামী লীগের ভোট কোথাও থেকে যদি দিল্লি থেকে হুকুমও করা হয় যে তোমরা ভোট কেন্দ্রে যাবা না, শতভাগ মানুষ সেটা মানবে না। কারণ আঞ্চলিক ভিত্তিক পাড়া প্রতিবেশী হিসাবে কিন্তু ভোট দিতে মানুষ আসবে। তো নাম মানে পরিচিত মানুষ, পরিচিত আওয়ামী লীগ নেতা আপনি একটাও খুঁজে পাবেন না বাংলাদেশে। সুতরাং তাদের ভোটটা তো আর কাউন্টের মধ্যে আসবে না। ওয়াহিদুজ্জামান, আপনি শুনছিলেন, এবং ভোটের দিনের ঘটনাবলী পরিস্থিতি দেখলে কি হতে পারে, ভোট ফলাফল ঘোষণার সময় কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এবং একই সঙ্গে অন্যান্য ভোটাররা যারা সাইড লাইনে এখন সেই দল বা শক্তি,
তারা কি করবে, তো অনেক রকমের স্পেকুলেশন আছে। আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে এই যে সার্ভে, এবারকার মতো এত সার্ভে আমরা দেখিনি, একই দিনে হয়তো 4-5টা সার্ভে রিপোর্ট প্রকাশিত হচ্ছে এবং একেবারে উল্টো ফলাফল নিয়ে এবং সার্ভে রিপোর্টগুলো প্রভাবিত। যে সেটা আচ্ছা, আমি 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 এখানে খুব বিখ্যাত একজন মানুষের একটা উক্তি দেই। আব্রাহাম লিঙ্কনের একটা খুব বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম অ্যান্ড অল অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম, বাট ইউ ক্যান নট ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম। সো আপনি কিছু মানুষকে অল্প সময়ের জন্য বোকা বানায় রাখতে পারবেন, কিছু মানুষকে, মানে সব মানুষকে অল্প সময়ের জন্য বোকা বানায় রাখতে পারবেন, কিন্তু সব মানুষকে সবসময় বোকা বানানো সম্ভব না। এখন এরা যেটা করেছে, এই যে সৎ লোকের শাসন আনবে তারা, তারপরে তারা হচ্ছে জান্নাতে পাঠিয়ে দিবে, জামাত ইসলামীকে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে পাঠিয়ে দিবে, এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এটা ব্যাকফায়ার করেছে তাদের উপরে অ্যাকচুয়ালি এট দ্য এন্ড। এবং মানে দুর্নীতিবাজ প্রমাণ করতে গেছে বিএনপিকে, দেখা গেছে যে না, তাদের লোক বেশি দুর্নীতি করেছে অ্যাকচুয়ালি। মানে যদি আপনি আওয়ামী লীগের ন্যারেটিভ দিয়ে তারা বিএনপিকে দুর্নীতিবাজ প্রমাণ করতে গেছে। যেমন কেমন, গত সংসদে, মানে অষ্টম সংসদে, যেটা একটা বড় সংসদ ছিল, সেখানে বিএনপির এমপি প্রার্থী ছিল 193 জন, এমপি ছিল 193 জন, জামাতের ছিল 17 জন। আচ্ছা আসেন, 193 জনের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা হয়েছিল 92 জনের বিরুদ্ধে। তাহলে পার্সেন্টেজ এটা কত? 47%। তাহলে বিএনপির 47% নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে। ওকে, জামাতের অবস্থা দেখেন, তাদের 17 জন এমপির মধ্যে 12 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল দুর্নীতির কারণে। তাহলে এখানে 70%। তাহলে এখন 70% দুর্নীতিবাজ জামাতে রয়েছে, তারা বলতেছে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। তারা দেখেন এখন টাকা সহ ধরা পড়তেছে বিভিন্ন জায়গায়। আমি এইমাত্র মানব জমিনে খুঁজে দেখলাম আরো 12 জন ধরা পড়ছে। ঢাকায় ধরা পড়েছে, 52 মিনিট আগে একটা নিউজ করেছে, ঢাকায়, পুরাতন ঢাকায় একজন ধরা পড়েছে টাকা দিতে গিয়ে। এখন বট বাহিনীর কথা বলেছেন মঞ্জু ভাই। আচ্ছা, বট বাহিনী, এটা নিয়ে সবাই অতিষ্ঠ আসলে, বিশেষ করে নারীদেরকে যেই ভাষায় গালাগালি করা হয়। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি ফেসবুকে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আওয়ামী লীগ আমলে কখনো আমার অ্যাকাউন্ট, মানে কমেন্ট সেকশন ফ্রেন্ডস অনলি করতে প্রয়োজন হয় না। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি করি, সোশ্যাল মিডিয়া একটা কিছু লিখি, আমার তো আরো কাজ আছে, ওখানে কে কি কমেন্ট করলো সব তো পড়া যায় না। তো মাঝে মধ্যে হয়তো কেউ ফোন করে বলে আপনার এখানে তমুক এই কমেন্ট করেছে, একটু দেখেন। খুব অশ্লীল কমেন্ট হলে কমেন্টটা ডিলিট করে দিই। এই ছিল প্র্যাকটিস। 5 আগস্টের পরে দেখলাম যে এখানে তো হাজার হাজার কমেন্ট। আল্লাহ বাঁচাইছে, আমার মা ইন্তেকাল করছেন, আমার মা গত বছর 2024 ইন্তেকাল করছেন আমার মা, আল্লাহ বাঁচাইছেন। আমার মাকে নিয়ে যে সমস্ত কমেন্ট করা হয়, আনফরচুনেট, সো আনফরচুনেট। এরা আবার ইসলামী দল করে, ইসলামী, এরা জান্নাতে নিয়ে যাবে। এরা তো দুনিয়াটাকেই জাহান্নাম করে রাখছে, জান্নাতে কিভাবে যাবে এরা? এবং এদের আমির হচ্ছে, প্রবাসী আমির হচ্ছে এমন একজন যে সারাক্ষণ গালি দিয়েই কথা বলতে থাকে, সারের মতো চেঁচাতে থাকে। আর তো এছাড়া তো তার আর কোনো ক্যাপাসিটি নাই। তা আমরা যখন এই বটের যন্ত্রণায় অতিষ্ঠ, তখন আমাদের অনেক নেতা বলেন যে আমাদের বট তৈরি করতে হবে। আমাদের চেয়ারম্যান মহোদয় সাথে সাথে থামিয়ে দিলেন এবং রাগারাগি করলেন যে দেখেন, অন্ধকার দিয়ে কখন অন্ধকার দূর করা যায় না। ওরা খারাপ কাজ করেছে, ওরা ভিয়েতনামি বট ইউজ করতেছে, ওরা বট ইউজ করে কমেন্ট করতেছে, তাই বলে আমরা করবো নাকি? আপনারা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী আছে, তাদেরকে ট্রেনিং দেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বলেন যে অনলাইনে অ্যাক্টিভ হইতে। এবং আমরা সেটাই করেছি, এবং সেটা আশা করি মঞ্জু ভাই যেটা বললেন যে সুফল হয়তো দেখতে পাচ্ছেন। সো রিয়েল অর্গানিক আইডি থেকে কমেন্ট হওয়া আর বট আইডি থেকে কমেন্ট হওয়ার মধ্যে পার্থক্য আছে। রিয়েল আইডি থেকে কমেন্ট হলে তার ফ্রেন্ড সার্কেলরা এটা জানে, তারা সবাই এটা দেখতে পায় যেখানে কমেন্ট হচ্ছে, এই ঘটনা ঘটেছে। আর বট আইডি দিয়ে সার্ভে করে, এটা আরেকটা এক্সাম্পল দিয়ে, আমি তখন মালয়েশিয়া ছিলাম, 2018 সালের মালয়েশিয়া একটা জাতীয় নির্বাচন হয়েছিল এবং সেখানে নাজিব রাজাক আমনু থেকে দাঁড়িয়েছিলেন, আর বিরোধী জোট ছিল একটা পাকাতান হারপানের নেতৃত্বে, আনোয়ার ইব্রাহিম এবং মাহাথির মোহাম্মদ। ওখানে বাংলাদেশের কিছু প্রবাসী স্টুডেন্ট, তারা জামাত ছাত্র শিবির করা,
এরা হঠাৎ করে এক অ্যাপ তৈরি করে সার্ভে করলো, সোশ্যাল মিডিয়া দিয়ে তারা সার্ভে করে। সোশ্যাল মিডিয়া সার্ভে করে দেখাই দিবে যে না, নাজিব রাজ্জাক বিপুল ভোটে জিততেছেন, কারণ নাজিব রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ ছিল এবং নাজিব রাজ্জাকের এই দুর্নীতির সাথে আবার 5 কানেক্টেড ছিল। 5 হচ্ছে ওখানকার যে জামাত ইসলামী, ইসলামিস্ট যে পার্টিটা, এবং তারা আবার নাজিব রাজ্জাককে সমর্থন দিচ্ছিল। আর ওইটার সাথে কিছু আদম ব্যবসায়ী জড়িত ছিল জামাত ইসলামী, তারা এটাকে ফান্ড করছিল যে না, নাজিব রাজ্জাককে বিজয়ী দেখাও। এন্ড দেন কত বড় হাস্যকর একটা কাণ্ড, বাঙালি স্টুডেন্ট যারা ওখানে ভোটারই না, তারা ওখানে সার্ভে করে দেখাই দিচ্ছে নাজিব রাজ্জাক জিততেছে। ওই সেম টিমটাকে এখানে নিয়ে এসেছে। আমার পরিচিত একজন ছোট ভাই ডালাসে থাকে, সে আমাকে জানাইলো যে মালয়েশিয়ার এরকম এরা সার্ভে করে সাংঘাতিক সাকসেসফুল হয়েছে, এরা তো এখানে এসে সার্ভে করতেছে। এবং এই ভুয়া সার্ভে, এইটা আবার জামাত ইসলামীর আমির শফিক সাহেব তার ফেসবুক পেজ থেকে বুস্ট করেছেন, টাকা দিয়ে বুস্ট করেছেন যে তারা জরিপে এগিয়ে আছেন। আচ্ছা, এই অনলাইনের বটরা, এরা অনলাইনে ভোট দিবে, এরা কি আপনার ফিজিক্যালি ভোট দিতে যাবে? এবং অনলাইনে তো কার কি বয়স, কে ভোটার কি না তাও তো কেউ জানে না। আপনি বটের বাইরেও যদি যান, আপনি অনলাইনে সার্ভে করলে তো জেনুইন ফিগার পাবেন না, কারণ ওই অনলাইনে যে আছে সে আসলে ভোটার কিনা, কোন এলাকার ভোটার। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে শফিক সাহেব যেহেতু তার এলাকায় এই যে মানে যারা ভোটের জন্য তার ঢাকা 15 আসনে যারা ক্যাম্পেইন করেছে, এরা ম্যাক্সিমামই হচ্ছে অন্য জায়গার ভোটার। তারা তো যার যার জেলায় ভোট দিতে চলে গেছে। এখন উনি ভলান্টিয়ার চেয়ে উনাকে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে যে উনার ভলান্টিয়ার প্রয়োজন। মানে এর চেয়ে হাস্যকর পরিস্থিতি আমার মনে হয় নির্বাচনে আমরা কখনো দেখি নাই। যে আরেকটা জরিপ দেখলাম আমি, সেন্ট্রিস্ট নেশনের একটা হিসেব, সেটা হচ্ছে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে আছেন হচ্ছে অনলাইন ভোটে এগিয়ে আছেন হচ্ছে ডক্টর খালেদুজ্জামান। কিন্তু মাঠের পরিস্থিতি হচ্ছে খালেদুজ্জামানের নির্বাচনী অফিস থেকে বড় বড় লাঠি, মানে বস্তা ভর্তির লাঠি উদ্ধার করা হয়েছে। এই যে তাদের প্রস্তুতি এবং এই যে তাদের প্রোপাগান্ডা, দুইটার মধ্যে যে ফারাক, এটা যে মুনাফিকি আচরণ, এটা তো দেশের মানুষ বুঝতে পেরেছে। যে সেই জন্যই বললাম যে এরা যে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মানুষ কিন্তু খুব আহত হয় যখন কাউকে বোকা বানানোর চেষ্টা করা হয়। আমাকে যদি কেউ বোকা বানায়, আমি কিন্তু এটা পার্সোনালি নেই যে আমাকে কেন বোকা বানানো হলো। সো এইটার জবাব কিন্তু তারা ভোটে দেবে। তাহলে এখন তারা কি করতে পারে? তারা যেটা করতে পারে, দেখবে এই মুহূর্তে তাদের প্রস্তুতি যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের যে জায়গায় স্ট্রং হোল্ড আছে এই জায়গায় তারা কোনো ঝামেলা করবে না। তারা জানে যে ভোটার টার্ন আউট বেশি হলে সেটা বিএনপি পক্ষে যাবে। এই জন্য তারা বিএনপির যেই জায়গাগুলোতে জেতার সম্ভাবনা আছে বেশি এবং মার্জিনাল, এই জায়গাগুলোতে তারা ঝামেলা পাকিয়ে ভোট কেন্দ্র কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখার ব্যবস্থা করবে। এই জন্য তারা ইসলামী ব্যাংকের এবং তাদের নিজস্ব জামাত ইসলামী নেতাকর্মীদেরকে বিভিন্ন ভুয়া নাম সর্বস্ব সংগঠন দিয়ে নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক হিসেবে নিয়েছে। এই পর্যবেক্ষক এবং এই ধরনের তাদের নেতাকর্মীদের দিয়ে বিএনপির যে জায়গায় স্ট্রং হোল্ড, এই জায়গাগুলোতে তারা ঝামেলা পাকিয়ে ভোট কেন্দ্র কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখার চেষ্টা করবে, যাতে ভোটার টার্ন আউট কম হয়, ভোটাররা যেন ফেরত চলে যায়, বিএনপির বাক্সে যেন ভোট কম পড়ে। এইটা হবে তাদের প্রথম চেষ্টা। এটা আমরা জানি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে এটা মোকাবেলা করার জন্য। তারপরে যদি তারা দেখে, এটা আমি ভবিষ্যৎবাণী করছি, যদি দেখে যে তারা পরাজিত হয়ে যাচ্ছে, তাহলে সর্বশেষ তারা যেটা ভোটের কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করার একটা ঘোষণা দিতে পারে। এছাড়া তার কিছু করার নাই তাদের। আমি ডেফিনেটলি মেনে নিচ্ছি তাদের ভোট বেড়েছে। কত প্রতি আসনে, যেখানে তাদের আমির সারা জীবনে সব মিলে 47,000 ভোট পেয়েছে, কখনো 10,000, কখনো 12,000। তার 12,000 ভোট খুব যদি বেশি বেড়ে থাকে তাহলে এটা 40,000 হবে, 30,000, 40,000, 50,000 হবে। এর বেশি তো হতে পারে না। এইটা তো উইনিং ভোট না। এই ভোটটা তো উইনিং ভোট না। উইনিং ভোটে এটাকে রূপান্তরিত করতে হলে আপনার 1 লাখের উপরে 1.5 লাখ 2 লাখে যেতে হবে আপনাকে। এই সহজ হিসাবটা এরা বুঝতে পারছে না। এরা মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে, বোকা বানিয়ে তারা ভোট কারচুপি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জেতার পরিকল্পনা করছে, অবাস্তব। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলছি, কিন্তু একই সঙ্গে একই দিনে একই সময় আরেকটা ভোট আছে, গণভোট। এই গণভোট কোনো জটিলতা তৈরি করবে কিনা, বা গণভোটকে কেন্দ্র করে কোনো রকম? দেখুন, আমি দুইটা নির্বাচন, আমি একসময় সরকারি কলেজের শিক্ষক ছিলাম, আমি দুইটা নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলাম। আমার সেই অভিজ্ঞতা থেকে বলছি, ভোট হা না ভোট আর কি বলে জাতীয় নির্বাচনের যে ব্যালট, হ্যাঁ, দুইটা ব্যালট 2 বাক্সে ফেললে সবচেয়ে ভালো হতো। আমি জানি না তারা কি করছেন।
আমি শুনেছি যে একই একই বাক্সে ফেলবেন। সেক্ষেত্রে যেটা হতে পারে যে প্রথমে ব্যালট গুলো আলাদা করতে হবে, যে কোনটা নির্বাচনের ব্যালট আর কোনটা হানা দুটা ব্যালট। রং আলাদা। আচ্ছা, এটা আলাদা করার পর পার্সোনালি করতাম, সেটা হচ্ছে যে এই যে মার্কার যে ব্যালট, এগুলোকে আসলে টালি দিয়ে গুনতে হয়। 2008 সালে কারচুপিটা ওখানেই হয়েছিল। টালি করে না গুনে তারা ওই যে সবগুলো ভোট একসাথে করেছে, ব্যালট একসাথে করেছে, ধানের শীষের ব্যালট একসাথে, তারপরে নৌকার ব্যালট একসাথে, এইভাবে আলাদা আলাদা করে তারপরে টাকা গোনার মতো করে গুনেছিল। গুনে গুনে 100 করে বান্ডিল করেছিল। এই জায়গাটাতেই কারচুপি হয়েছিল যে বিএনপির ক্ষেত্রে 110টা 120টা করে, আমরা যখন পরবর্তীতে চ্যালেঞ্জ করেছি আমরা দেখেছি যে কেন একটা কেন্দ্রে যে ভোটার ছিল তার চেয়ে বেশি ভোট পড়েছে, অথবা 100% ভোট পড়েছে। এটা আমরা খুঁজতে গিয়ে দেখেছি যে বিএনপির ক্ষেত্রে, ধানের শীষের ক্ষেত্রে 112টা 120টা পর্যন্ত ভোট ব্যালট দিয়ে 100 দেখানো হয়েছে। হোয়ারেজ আওয়ামী লীগের ক্ষেত্রে ওই বান্ডেলটা তৈরি করা হয়েছে হয়তো 90টা 80টা কি বলে ব্যালট দিয়ে 100টার বান্ডেল তৈরি করা হয়েছে। ফলে এখানে ডিফারেন্স হয়ে গিয়েছিল। এখন এইটা যেন না করে, প্রিজাইডিং অফিসাররা যেন এইটা না করতে যায়, তারা যেন টালি সিস্টেমে করে। সব পোলিং এজেন্টরা ওখানে বসবেন, একটা ধানের শীষ বলা হবে, এটা ধানের শীষ, ওকে টালি 1 2 5টা যে হবে সবাই একযোগে বলবেন টালি, তার মানে হচ্ছে 5টা ভোট পড়েছে। এতে ভোট কিছুটা স্লো হলেও কখনোই এটা 4 ঘন্টা বা 5 ঘন্টার বেশি লাগার কথা না। কারণ আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে বেশি ঝামেলা হয়, বেশি ভোট পড়ে। আমি স্থানীয় নির্বাচনী প্রিজাইডিং অফিসার ছিলাম, জাতীয় নির্বাচনীয় ছিলাম। সো আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমার ভোট গণনা করতে এত সময় লাগে নাই। উনারা যেটা বলছেন অনেক বেশি সময় লাগবে আমার মনে হয় না। কারণ হানা ভোট এটা আপনি টাকা গোনার মতো করে গুনতে পারবেন। যদি আপনি এটা টালি করেও গুনেন তাহলেও এত সময় লাগবে না। সর্বোচ্চ তাহলে কত 4 ঘন্টা 8 ঘন্টা লাগবে, যদি সেখানে মনে করেন যে 4000 ভোট পড়ে। এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না। সাধারণভাবে আসলে ভোর রাতে মধ্যরাতের মধ্যেই বোঝা মধ্যরাতেই মানে হয়। আর ভোট গোনা শেষ আর হয়ে যাওয়ার হানা ভোটটা তো হলো সরকারের সেফটির জন্য। হানা ভোটের তো দেশের মানুষের এই মুহূর্তের কোনো সমস্যা না। হানা ভোট হানা ভোট হানা ভোট হলো সরকারের আমি সেফটি। ব্যক্তিগতভাবে আমি স্বীকারোক্তি দিচ্ছি, ওই ব্যালট করে আমি আসলে কিছুই বুঝি নাই। আমি যেহেতু বুঝি নাই, তো গ্রামের সাধারণ মানুষ বুঝবে এটা আমি বিশ্বাস করি না। এখন এটা সবাইকে হাঁ দিতে হবে, সবাইকে না দিতে হবে। এখন উনারা না বুঝে কিভাবে কি দিবেন আমি জানি না। না, এই জায়গাটাই হলো যে ধরেন সরকার, এই যে আমাদের তো এটা চতুর্থ গণভোট, তো সব গণভোট সবসময় সরকার তার নিজের পক্ষে উইন করার জন্য কথা বলে। আর আমরা যখন এই মুহূর্তে দেখলাম যে গণভোটের পক্ষে পক্ষে সরকারের সকল মেশিনারি কাজ করছে, সুতরাং আমরা তো বুঝতেই পারছি যে গণভোটের রেজাল্টটা কী হবে। তো আমরা যেহেতু একটা রেজাল্ট বুঝতেই পারি, আমি যদি এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই যে পিপুল ভোটে জয়যুক্ত হবে, মানে অতিরিক্ত হবে না, কিন্তু আমি তো এই মুহূর্তে বলতে পারছি না যে এই মার্কা ওই মার্কা বিপুল ভোটে জয়যুক্ত হবে। ধারণা করতে পারি যে বিএনপি এগিয়ে থাকবে, জামাতের আসন অন্য অন্য সময়ের চেয়ে একটু বাড়বে, এটুকু বলতে পারি। কিন্তু হানা ভোট তো আমি বলে দিতে পারি যে বিপুল ভোটে জয়যুক্ত হবে। তো হাটা হলো সরকারের সেফটির জন্য। সরকার এই পর্যন্ত যা করেছে 18 মাসে তাদের বৈধতা দেওয়ার জন্য হাটা। আমরা শহীদের বা 24-এর শহীদদের মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখবো, তাদের প্রতি সম্মান দেখাবো, জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রশ্নটা হলো যেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা গণভোটের আয়োজন করলাম, যেই বিপ্লবীরা জুলাই সনদের সাইন করলো না, তারা কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে? তারা কিভাবে হানা ভোটের জয়যুক্ত হইলে জুলাই সনদ বাস্তবায়ন করবে? সেই জুলাই সনদ একটা এনসিপি সাইনই করে নাই, কিন্তু তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এত বৈপরীত্য, এত মানে বিপরীত অবস্থান, এত হিপোক্রেসি তো রাজনীতির ছোট সময়ে যদি এইরকম হয়, তো বড় হলে কি হবে? অ্যাপোলো বলতে চাইছিলেন? আমি বলতে চাচ্ছিলাম, ভোট নিয়ে একটা মজার ইনসাইট আমাদের কাছে আছে, যেটা পরবর্তীতে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে একটা করতে। সেটা হচ্ছে ভোটের পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা চালাচ্ছিলেন এবং এটা কিন্তু ব্যাকফায়ার করছিল। এবং এটা যদি কন্টিনিউ করতো এখন পর্যন্ত, তাহলে ভোট বিপুল ভোটে পরাজিত হতো। কারণটা বলি,
এই সরকারি কর্মকর্তারাই গত 17 বছর যাবৎ জনগণ দেখেছে যে এরা নৌকার পক্ষে ভোট চেয়েছিল। সেই একই লোক কি হয়েছে, পিরোজপুরের লোক ভুরুঙ্গা মারি গেছে, ছাগল নাইয়ার লোক ভেড়া মারা গেছে, এই তো লোকগুলো তো ওই লোকই। তারা যখন মানে অতীতে নৌকার জন্য ভোট চেয়েছে আর এখন হার পক্ষে ভোট চেয়েছে, সো মানুষ এটা বুঝে ফেলেছে যে তাদেরকে আসলে কি করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব হাস্যকর আরেকটা কাহিনী বলি। মানুষ কিন্তু সরকারি বয়ানকে আসলে তারা বিশ্বাস করতে চায় না। এটা ব্রিটিশ আমল থেকে একটা কথা আছে, সরকারি মাল দরিয়ামে ঢাল, সে ব্রিটিশ আমলের কথা। এটা আমি আরেকটা দেই, 2013 সালে হঠাৎ করে একটা গুজব রটেছিল যে সাইদিকে চাঁদে দেখা গেছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে। তো আমি আমার গ্রামের লোককে জিজ্ঞেস করেছিলাম, আমার গ্রামের বাড়িতে ফোন করে, যে এটা কি সত্যি, তোমরা কি চাঁদে দেখেছো? না, দেখিনি। তাহলে সবাই নাকি রাস্তায় নেমে এসেছে? হ্যাঁ, সবাই নামছে দেখার জন্য যে আসলে দেখা গেছে কিনা। কেন এটা? না, টেলিভিশনে বলছিল যে সাইদিকে চাঁদে দেখার ঘটনাটা এটা গুজব। আর টেলিভিশনে যেহেতু বলছে যে এটা গুজব, তো মানুষ বিশ্বাস করছে না। যেহেতু টেলিভিশনে এটা নিষেধ করছে, তাইলে এটা সঠিক। মানুষের সরকারি বয়ানের প্রতি মানুষের অবিশ্বাসটা এই লেভেলে যে সরকার যদি এটা বলে থাকে তাহলে এটা উল্টাটা সঠিক। তো এই ঘটনাটা কিন্তু ভোটের ক্ষেত্রে ঘটতে যাচ্ছিল, যে আপনার টিএনও থেকে শুরু করে আপনার ডিসি, টিএনও, এসপি, ওসি সবাই বলতেছে ভোট দিতে হবে। জনগণ বুঝে ফেলছে তাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে। সার্ভে করে যখন দেখছে যে না, এটা অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে, তখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে না, সরকারি কর্মকর্তারা এটার পক্ষে ভোটের পক্ষে ভোট চাইতে পারবেন না। তো এই জন্য এই জিনিসগুলো আরেকটু ম্যাচিউরলি হ্যান্ডেল করা প্রয়োজন ছিল সরকারের, আমি মনে করি আর কি। সো মঞ্জু, পোস্ট ইলেকশন সিনারিও কি দেখেন আপনি? পোস্ট ইলেকশন সিনারিও যদি সহিংস অবস্থা থেকে কন্ট্রোল করা যায়, মবকে যদি কন্ট্রোল করা যায়, তবে পোস্ট সিনারিওটা ভালো হবে। কিন্তু যেটা আবার বলা হচ্ছে যে 17 বা 18 তারিখে পাওয়ার হ্যান্ডওভার হতে পারে। 18 তারিখ যেটা আইন উপদেষ্টা বলেছেন, পাওয়ার হ্যান্ডওভার হতে পারে। সেই জায়গাটা এই যে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু নানা রকম ঘটনা ঘটতে পারে। যে এতদিন দেরি হবে কেন? ইলেকশন হওয়ার পরে তো আমরা অতীতে দেখেছি এতদিন তো দেরি হয় না। ইলেকশন হওয়ার পরে 1-2 দিন পরেই কিন্তু আমাদের সরকার যারা পাওয়ারে থাকে বা রাষ্ট্রপতি বিজয়ী প্রার্থীকে আহ্বান জানায়, তোমরা সরকার গঠন করো, একটা ডেট দেয়, ডেটের মধ্যে ওথ হয়, সরকার গঠন হয়। এখন এই যে কয়েকদিন আগে একটা বিতর্ক হলো যে নতুন যারা এমপি হবে তার ওথ করে কে পড়াবে, শপথ কে পড়াবে, সেটারও কিন্তু একটা মীমাংসা হয়ে গেছে যে প্রধান উপদেষ্টা পড়াইতে মানে প্রধান বিচারপতি পড়াইতে পারে এবং প্রধান ইলেকশন কমিশনার পড়াইতে পারে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকারকে না পাওয়া যায়। এইটা নিয়েও কিন্তু একটা চেষ্টা হচ্ছে। পোস্ট ইলেকশনটা যদি আইনশৃঙ্খলাটা যদি নিয়ন্ত্রণে রাখা যায়, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা দায়িত্বে যারা আছে, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারা যদি কঠোরভাবে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারে, তবে পোস্ট ইলেকশন কেন্দ্রিক যেই ঝামেলাটা তৈরি হওয়ার আশঙ্কা করছি আমরা, সেটা হয়তো হবে না। কিন্তু সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নাই। এইটার বিকল্প চিন্তা করলেই ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর সরকার গঠনের যে 17-18 তারিখের একটা চিন্তা করা হচ্ছে, সেই জায়গার থেকেও শিফট করা দরকার। এতদিন নিলে এই মাঝখানের যে 7 দিন 5 দিন, এর মধ্যেও যে কেউ কোনো ঘটনা ঘটাবে না, এবং সরকারের মধ্যেও তো নানা রকম খেলোয়াড় আছে। সরকারের যারা আছে তারা তো খেলোয়াড়, যদি কম খেলোয়াড় হতো তবে তো তাদেরকে বিদেশ থেকে হায়ার করা হতো না। তারা আমাদের এখানে তো প্লেয়ার ভালো ছিল, কিন্তু এই প্লেয়ারের উপর তো বিশ্বাস রাখতে পারে না ইউনূস সাহেব। তাহলে বিশ্বস্ত লোক উনি নিয়ে আসছেন, সুতরাং ওনারাও যে খুব বেশি খারাপ খেলবে কিন্তু তা না। সেই কারণে এই খেলাটা যাতে বন্ধ হয়, যাতে কেউ কোনো খেলতে না পারে। যারা বিজয়ী হবে, যারা জয়লাভ করবে, জনগণ যাদেরকে খেলার দায়িত্ব দিবে, তারা যেন ইলেকশনের সময় প্রপারলি খেলতে পারে। নির্বাচিত সরকারকে প্রথম যেই কাজটা করতে হবে, আমি মনে করি যে সকল রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে সরকার গঠন করে তারা চলতে হবে। দ্বিতীয় যে কাজটা আমার মনে হয় যে প্রথম কাজটাই হবে দ্বিতীয় কাজের মধ্যে, যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া। দেশের গত 18 মাসের কোনো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নাই। যে ইচ্ছা সে মব করতে পারছে, যা ইচ্ছা তা করতে পারতেছে, কারো কোনো মা বাপ নাই।
তৃতীয় কাজটা করতে হবে অর্থনৈতিক পুনরুদ্ধার। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠিত করা, অর্থনীতি সচল করা, দেশীয় বিনিয়োগকারী এবং শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা, যে কীভাবে আমাদের অর্থনীতিটা সচল করা যায়। চতুর্থ যে কাজটা করতে পারে সেটা হলো প্রশাসনের মধ্যে সকল চুক্তিভিত্তিক যারা আছে সবাইকে বাদ দিয়ে সৎ, যোগ্য, দক্ষ প্রশাসনে যারা আছে তাদেরকে দিয়ে প্রশাসনটা সাজাতে হবে। পরের ধাপে যেটা হতে পারে, এই গভর্নমেন্ট গত 18 মাসে যতগুলা আইন করেছে, যতগুলা চুক্তি করেছে, প্রত্যেকটা আইন চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। এগুলা কার স্বার্থে করেছে? দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, নাকি বাইরের কোনো স্বার্থে? এটা পুনর্মূল্যায়ন করতে হবে। এবং সর্বশেষ যেটা, প্রত্যেকটা বিজয়ী দল যেই বিজয়ী হোক, বিজয়ী দল জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, যে ইশতেহার ঘোষণা করেছে, সেই ইশতেহার ধরে ধরে কাজ করতে হবে। ইশতেহার যদি ছেলে ভোলানো মোয়া হয়, সেটা কিন্তু মানুষ আগামী নির্বাচনে প্রশ্ন করবে যে আপনি তো এই কথা বলেছিলেন। তো পোস্ট ইলেকশনের এই জিনিসগুলো মাথায় রেখে যেই জিতবে তাকেই সব কিছু চিন্তা করতে হবে। মাথায় রাখতে হবে যে আমাদের 24-এর পরের যে পরিবর্তন বাংলাদেশে, সেটা গত 54 বছরের কিন্তু পরিবর্তন এসেছে, একটু ভিন্ন পরিবর্তন। এখন ইচ্ছা করলে যে যা করতে পারে, সেটা যাতে আর না হয়। রাস্তার মধ্যে নামলেই দাবি আদায় হয়ে যায়, সব কিছু রাস্তার মধ্যে, সব কিছু যাতে রাস্তার মধ্যে না হয়, যেটা একটা আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়। সৎ লোকের শাসন কথা বলতেছি, সৎ লোকের শাসন হবে না। আমাদের এখানে আইনের শাসনটা যদি হয় তবেই সৎলোক তৈরি হবে। আইনের শাসন না হলে সৎলোক তৈরি হবে না। সৎ হয় মানুষ কখন? যখন সুযোগের অভাব থাকে, তখন ম্যাক্সিমাম মানুষ সৎ হয়। সুযোগের অভাবটা তখনই হবে না যখন আইনটা কড়াকড়ি হবে, ব্যবস্থাটা তখন মানুষ ঠিকঠাক করতে হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ওয়াহিদুজ্জামান অ্যাপেলো, দুটো দিক, একটা মানে আমি প্রশ্ন করেছিলাম পোস্ট ইলেকশন সিনারি, একটা হচ্ছে সরকার গঠন করবার সময় পর্যন্ত, আর একটা হচ্ছে সরকার গঠিত হবার পরে। ধন্যবাদ আপনাকে জিলু ভাই। আমি এখানে একটা পরিস্থিতির কথা বলতে পারি, সেটা হচ্ছে 5 আগস্ট 2024। তো 5 আগস্ট 2024 যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন এবং আমরা সাথে সাথে জানতে পারলাম যে উনি গণভবন ত্যাগ করেছেন, উনি এয়ারপোর্টের দিকে আছেন। তো চেয়ারম্যান মহোদয়, তখন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, উনি তখন খুব মানে গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিলেন। সেটা হচ্ছে ওই যে একটা প্রচারণা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে 1 মিলিয়নের বেশি মানুষ নিহত হবে সহিংসতায়, এটা যেন না হয়। তো উনাকে আমার মনে পড়ে সম্ভবত 48 ঘন্টা উনি ঘুমান নাই অ্যাকচুয়ালি ওই সময়। মোবাইল নিয়ে উনি ওনার পিএস ছিলেন আব্দুর রহমান সানি, আরেকজন সাংবাদিক ছিলেন গিয়াসউদ্দিন রিমন। আমি জুমে দেখতে পাচ্ছিলাম যে ওনারাও পিছনেই আছে, উনি ফোনে ওনারা আছে। সেটা হচ্ছে সব জায়গায় ফোন করা। দেখেন পরিস্থিতি কি ছিল, থানাগুলোতে অস্ত্র রেখে, কাগজপত্র ওইভাবে রেখে পুলিশ পালিয়ে চলে গেছে, থানাগুলোতে কেউ নাই, থানা পুড়িয়ে দিছে, থানাতে কেউ নাই। সেনাবাহিনীর কর্মকর্তা এসে একজন বিএনপি নেতাকে ওখানে বসিয়ে দিয়ে গেছে, ভাই একটু পাহারা দেন। সেই সাথে সংখ্যালঘু এলাকাগুলা সম্পূর্ণ অরক্ষিত, ওখানে হামলা করতে যাচ্ছে বিভিন্ন মব তৈরি করে। এই যে একটা পরিস্থিতি, একটা হরিবল সিচুয়েশন ছিল। যদি আমার কখনো জীবনী লেখার সময় হয়, আমি হয়তো লিখবো যে কিভাবে তারেক রহমান সাহেব এই 2 দিন, ডক্টর ইউনূস এসে শপথ গ্রহণ করেছেন, কিন্তু উনি জানেন না যে ওই 2 দিন সারা বাংলাদেশ কে শান্তিপূর্ণ রেখেছিলেন। কোন লোকটা তার সমস্ত নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন শুধুমাত্র যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। কারণ সেনাবাহিনী কিন্তু এত ইউনিট ডেপ্লয় করতে পারে নাই তখন। তো এই যে পরিস্থিতি আমি দেখেছি, আমি জামাতে ইসলামীর নেতা কর্মীদের মধ্যে যে উগ্রতা দেখতে পাচ্ছি, তাদের নেতাদের মধ্যে যে উস্কানিমূলক আচরণ দেখতে পাচ্ছি, আমি অত্যন্ত সন্দিহান যে ইলেকশনে যদি তারা হেরে যায়, তারা কি ধরনের মব তৈরি করতে পারে। বা এই যে জেনজির কথা বললেন, জেনজিতে শুধুমাত্র জামাতে আর এনসিপিতে নাই, বিএনপির নেতাকর্মীদের ছেলেপেলে আছে না, আমাদের ছেলেপেলে, তারা কি জেনজি না? আমাদের সমর্থক জেনজি নাই? ছাত্রদল ছেলেপেলে জেনজি না? তো
এই যে একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে, এটা আসলে খুব রিস্কি, এত দেরিতে চলে যাওয়া। আমি এই জন্য তাদেরকে বলবো একটু পুনর্বিবেচনা করতে, যে তারা এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মানে এটাকে তারা সুযোগ দেবেন কিনা। দ্বিতীয় হচ্ছে সরকার গঠনের পর দেখেন, অ্যাপল, আপনার জন্য জনগণ যদি 2 মিনিট সময় আছে আমার হাতে, 2-3 মিনিট ম্যাক্সিমাম শেষ করতে হবে। জি প্লিজ। জি, সরকার গঠনের পর ডেফিনেটলি বিএনপির প্রথম কাজ হবে অডিট করা, প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা সেক্টরে অডিট করা, যেখানে আসলে গত 17 বছর বা 1.5 বছর সহ সব মিলিয়ে কি হয়েছে, পরিস্থিতি কি, আমরা তো জানি না কিছু। তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে যত চুক্তি হয়েছে, যত অধ্যাদেশ হয়েছে, যত আইন হয়েছে, আমরা ডেফিনেটলি এগুলো সব অডিট করব। অডিট করে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে আমরা এখান থেকে আসলে কিভাবে রিবিল্ড করতে পারি নেশনকে। আর ডেফিনেটলি মব কালচার যেন আর ফেরত না আসে, এটাকে শক্ত হাতে যেন ভবিষ্যতে দমন করা যায়। যারা যারা বলছেন নিজেকে চিন্তুক পরিচয় দেওয়া, ফরহাদ মাঝহার যেমন বলেছেন যে এটা প্রতিবাদের ভাষা মব, তা আমি মনে করি না যে এটা প্রতিবাদের ভাষা এত ভয়ঙ্কর হতে পারে যে প্রতিবাদের ভাষার কারণে সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেওয়া হবে। প্রতিবাদের ভাষার কারণে এমন একটা রাস্তা দিনের পর দিন আটকে রাখা হবে যেখানে এতগুলো হসপিটাল আছে। সো আমি চিন্তা করি যে এই ধরনের প্রতিবাদের ভাষা নিশ্চয়ই ভবিষ্যতে সরকার অ্যালাউ করবে না, এটা আমি মোটামুটি বলতে পারি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের কথা তারা হয়তো বলবে, তারা হয়তো প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা করবে। দুর্নীতি এটা কোনো বায়বীয় কথা না, দুর্নীতি আসলে দমন করা যায় শুধুমাত্র সুশাসনের মাধ্যমে। যদি অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকে তাহলে দুর্নীতি থাকবে না, অ্যাডমিনিস্ট্রেশন ভালো না হলে দুর্নীতি বেড়ে যাবে, যেটা আমরা দেখেছি গত 1.5 বছরে, যে প্রত্যেকটা সরকারি অফিসে আপনার ঘুষের লেনদেন বেড়ে গিয়েছিল যদিও তার বলা হয়েছে এটা দুর্নীতি মুক্ত সরকার। সুতরাং আমরা আশা করি একটা নির্বাচিত সরকার, সেটা যেই আসুক, আমরা আসি, যারাই আসুক, তারা এই ব্যবস্থাগুলো নেবে এবং দেশকে ভালো পরিস্থিতি নিয়ে যাবে। ধন্যবাদ একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপেল এবং মিস্টার মঞ্জুরুল ইসলাম। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা সকালে আবার আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে এবং আজকে সারাদিনই আমরা আসলে, কেননা প্রতি মুহূর্তে হয়তো পরিস্থিতি পাল্টে যাবে, ভোটের ফলাফল ঘোষণা হতে থাকবে এবং আমরাও নানা রকমের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সকলের প্রত্যাশা যেন ভোটটা শান্তিপূর্ণভাবে হয় এবং ভোটাররা যত বেশি ভোট কেন্দ্রে যেতে পারবেন তত বেশি গণতন্ত্রের জয় হবে এবং বাংলাদেশের মানুষের জয় হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।